এখন আমরা দেখব ইলেকট্রিসিটি ট্যারিফ এই জিনিসটা কি এবং এটার বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, টাইপস, কিভাবে এই ট্যারিফ ক্যালকুলেশন করা হয় বা এগুলো মানে কি 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 পদ্ধতি আছে। তো ট্যারিফ হচ্ছে কি, দা রেট এট হুইচ ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইড টু এ কনজিউমার। কনজিউমারকে আমরা যেই দামে ইলেকট্রিসিটি সাপ্লাই করি সেটাকেই বলা হচ্ছে ট্যারিফ। ঠিক আছে, আমি তোমার থেকে বিদ্যুৎ কিনলাম, পার ইউনিট কত টাকা দিতে হবে বা টোটাল কত টাকা দিতে হবে, সেটা হচ্ছে ট্যারিফ। তাইলে ট্যারিফটা টোটাল কস্ট অফ প্রডিউসিং এন্ড সাপ্লাইং ইলেকট্রিক্যাল এনার্জি প্লাস প্রফিট, এগুলো সবকিছুকে কভার করতে হবে না। ট্যারিফটা কি হইতে হবে, ট্যারিফটা এমন হইতে হবে যেন তোমার উৎপাদন খরচটা উঠে আসে, তাই না? এক নাম্বার, এইটার সাপ্লাই করছো, ট্রান্সমিশন করছো, তাই না? এই কস্টটাও যাতে উঠে আসে এবং এইটার ভিতরে তোমার যে প্রফিট, ঠিক আছে, এই প্রফিটটাও উঠে আসতে হবে নাকি, তাইলেই তো কনভিনিয়েন্ট একটা ট্যারিফ হবে। মানে যা উৎপাদন করছো, যত টাকা খরচ করে তত টাকায় যদি দাও তাহলে তো প্রফিট থাকবে না, বা তোমার যে ডেপ্রিসিয়েশন হচ্ছে বিভিন্ন কিছু, ঠিক আছে, ওই টাকাগুলো তো আসবে না, তাই না? It is because the cost of producing electrical energy depends to a considerable extent upon the magnitude of electrical energy consumed by the user and his load condition. তো এই যে ট্যারিফ আছে, এই ট্যারিফের রেট কত হবে, এটা নিয়ে তো অনেক ধরনের কমপ্লেক্সিটি আছে, অনেক ধরনের মতামত আছে, ঠিক আছে। তো তাহলে ট্যারিফ টাকা দিয়ে আমার কোন কোন টাকা উঠে আসতে হবে এটা বুঝলাম। তো এটা আসলে কেমন হইতে হবে সেটাও আমরা দেখব। এখন আমরা দেখি ট্যারিফের উদ্দেশ্য কি। ঠিক আছে, এটা তো খুবই কমন, যেহেতু তুমি একটা সার্ভিস দিচ্ছ তুমি অবশ্যই এটার জন্য কস্ট নিবা। বলেছে লাইক আদার কমোডিটিস, অন্যান্য যে পণ্য আছে, ইলেকট্রিক্যাল এনার্জিও কিন্তু একটা পণ্য, তাই না? তাহলে এটা এমন রেটে সেল করতে হবে যাতে এটা আমার কস্টও রিটার্ন করে আবার একটা প্রফিটও দেয়। তো ট্যারিফ এই টাকার ভিতরে কি কি ইনক্লুড থাকতে হবে? রিকভারি অফ কস্ট অফ প্রডিউসিং ইলেকট্রিক্যাল এনার্জি এট দ্য পাওয়ার স্টেশন, পাওয়ার স্টেশনে বিদ্যুৎ উৎপাদনে যা খরচ করছি পুরো টাকা উঠে আসতে হবে। ক্যাপিটাল যা ইনভেস্ট করছি, মূলধন, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরির জন্য, সেই টাকাটা উঠে আসতে হবে। বিদ্যুৎ আমি উৎপাদন করছি মনে করো ওই খাগড়াছড়িতে, ওই বিদ্যুৎ তোমার বাসায় ঢাকায় চলে আসতেছে, তাহলে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের যে ক্যাপিটাল, ওই টাকাটাও ওখানে উঠে আসতে হবে। তারপরে এটা তো আর মানে লাইফ লং সিস্টেম না, এটা যে কোনো সময় ড্যামেজ হইতে পারে, ঠিক আছে, ফল্ট হইতে পারে, এটার মেনটেনেন্স এর যে খরচ সেটা উঠে আসতে হবে। এটা যে মাপতেছি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, ট্রান্সমিশনে ডিস্ট্রিবিউশনে, তোমার বাসায় মিটারিং ইকুইপমেন্ট, ঠিক আছে, বিলিং করতেছি, বিলিং এর খরচ, সব খরচ উঠে আসতে হবে। এবং সব শেষে এই যে ক্যাপিটাল ইনভেস্ট করছো, এই ইনভেস্টের একটা সুইটেবল প্রফিটও উঠে আসতে হবে, ঠিক আছে। তাহলে ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্যারিফ, ট্যারিফের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, নাইলে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, আমরা এখনই দেখব। একটা হচ্ছে প্রপার রিটার্ন থাকতে হবে, মানে আমার প্রত্যেকটা কনজিউমার এটাকে প্রপারলি আমার এই ট্যারিফটা রিটার্ন করতে হবে, তাই না? তো this will enable the electrical supply company to ensure continuous and reliable service to the consumer. তো গ্রাহক যদি আমাকে প্রপার রিটার্ন দেয় তাহলে তো আমি আমার কোম্পানিগুলো চেষ্টা করবে ওদেরকে যাতে আমরা সব সময় হাই কোয়ালিটি বা লো ইন্টারাপশন ইলেকট্রিক সাপ্লাই করতে পারি। এটা তো গেল নীতিগত কথা। তার হচ্ছে ফেয়ারনেস থাকতে হবে। কেমন? বিভিন্ন ধরনের ওর ভেতর ঢোকো। বিভিন্ন ধরনের কনজিউমাররা আছে, যেমন মনে করো
কেউ অনেক বড় কনজিউমার, ঠিক আছে, বিশাল বিশাল ইন্ডাস্ট্রি চালাচ্ছে। কেউ অনেক ছোট কনজিউমার, ছোট একটা তার বাসা আছে, একটা রুম আছে, দুইটা লাইট, তিনটা ফ্যান, ঠিক আছে। কেউ হচ্ছে মনে করো একদম মানুষের যে মৌলিক চাহিদা সেগুলা নির্ধারণ করার জন্য ইলেকট্রিসিটি ব্যবহার করতেছে বাসায়। কেউ মনে করো এই ইলেকট্রিসিটি ব্যবহার করে সে আবার প্রফিট করবে, সে ব্যবসায় খাটাচ্ছে, সে ব্যবসা করতেছে। তাহলে বিভিন্ন ধরনের বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পারপাস, তাই না? তো এই রেটটা এমন হইতে হবে যে তোমার যে যে বিভিন্ন ধরনের কনজিউমার আছে সবাই এই রেটটা নিয়ে স্যাটিসফাইড হইতে হবে, ঠিক আছে। তারা যাতে না বলে যে অমুক কনজিউমারের রেট কম, আমাদের রেট বেশি কেন। এটার পিছনে একটা যুক্তি থাকতে হবে যে কোন ধরনের লোডের রেট কেমন এবং এটা কেন, ঠিক আছে। কেউ মনে করে এমন লোড চালায় যে সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর অনেক ডাউন হয়ে যায়, ঠিক আছে, তখন তার জন্য পাওয়ার ফ্যাক্টর পেনাল্টি থাকে, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর কমায় ফেললে ও পাওয়ার ফ্যাক্টরের জন্য পেনাল্টি দিতে হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য প্ল্যান বসাইতে হয়, অনেক ধরনের বিষয় এখানে আছে। তাহলে ফেয়ার হইতে হবে। সেকেন্ড হচ্ছে সিম্পল হইতে হবে। কারণ তুমি মনে করো বিশাল জটিল একটা পলিনোমিয়াল ইকুয়েশন বানাইছো, ওখান দিয়ে বিল করতেছো, তাহলে তোমার অর্ডিনারি কনজিউমার এটা তো বুঝবেই না, ও নিজের বিলটা কিভাবে নিজে হিসাব করবে এটাই বুঝতে পারবে না। তাহলে এই যে হিসাব এটা মোটামুটি সিম্পল হইতে হবে, যাতে একজন স্বাভাবিক নন টেকনিক্যাল মানুষ দেখলেও বুঝে যে এই আমার বিলটা কেন এত আসলো এবং এটা কিভাবে ক্যালকুলেট করতে হবে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রিজনেবল প্রফিট। ট্যারিফের মধ্যে রিজনেবল প্রফিট থাকতে হবে, তাই না? এখানে একটা কথা আছে দেখো, an electric supply company is a public utility company and generally enjoys the benefits of monopoly. Therefore, the investment is relatively safe due to non-competition in the market. This calls for the profit to be restricted to 8% and so per annum. তাহলে বলা আছে কি যে এই যে প্রফিট এটা যাতে সর্বোচ্চ 8% হয়, এর বেশি না হয়, ঠিক আছে। যাতে ওই যে কোম্পানিগুলো রান করতেছে তাদেরও যাতে একটা প্রফিট থাকে, কারণ তাদের তো অফিসের ভাড়া দিতে হবে, কর্মচারীদের বেতন দিতে হবে, নাকি অন্যান্য বিভিন্ন খরচ তাদের নির্বাহ করতে হবে। অ্যাট্রাকটিভ, ট্যারিফটা অ্যাট্রাকটিভ হইতে হবে যাতে কি তোমার লার্জ নাম্বার অফ কনজিউমার এনকারেজড হয় ইলেকট্রিক্যাল এনার্জি ইউজ করতে, নাকি তুমি বিল এমন রাখছো, বিদ্যুৎ বিল এত বেশি যে কেউ যদি একটা জেনারেটর ইউজ করে প্রাইভেট, তাইলে তার লাভ বেশি হয়, তাহলে কি সে আর তোমার বিদ্যুৎ ইউজ করবে? তখন তো তোমার লাইনে হাই ইলেকট্রিসিটি জেনারেট করতেছো কিন্তু সেল করতে পারতেছো না, উৎপাদন খরচ আছে, সেল হচ্ছে না। তাইলে ট্যারিফটাও কি থাকতে হবে, অ্যাট্রাকটিভ থাকতে হবে, যাতে কনজিউমাররা এটাকে মনে করে যে এটা ওয়ার্দি, আমি যে টাকাটা দিব এটা যুক্তিযুক্ত, ঠিক আছে। অন্য কোনো সিস্টেমে আমি এর চেয়ে কম হয়তো বিদ্যুৎ এত হ্যাসেল ফ্রি ভাবে জেনারেট করতে পারবো না বা পাবো না। আচ্ছা, তাহলে ট্যারিফ কত ধরনের আছে? তো বেশ কয়েক ধরনের ট্যারিফ আছে। একটা হচ্ছে সিম্পল ট্যারিফ, হোয়ার দেয়ার ইজ এ ফিক্সড রেট পার ইউনিট অফ এনার্জি, মানে একদম সোজা হিসাব, যে যত বেশি ইউজ করবে তার তত বেশি রেট, ঠিক আছে। যে যত কিলোওয়াট আওয়ার ইউজ করবে, যে যত ইউনিট ইউজ করবে সেটা ফিক্সড, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে সিম্পল ট্যারিফ। তো বড় কনজিউমার মনে করো কেউ 50 মেগাওয়াট তার সে সাব স্টেশন নিয়ে রাখছে, লাইন নিয়ে রাখছে, তারও যে রেট আর তুমি বাসায় যে ইউজ করতেছো তোমারও সেম রেট, একদম একই হিসাব, কোনো বেশ কম নেই, ঠিক আছে। এই ধরনের একটা ট্যারিফ হইতে পারে। এটার অসুবিধা কি, এটা বিভিন্ন ধরনের কনজিউমারের মধ্যে বৈষম্য তৈরি করে, তাই না? কারণ কেউ তো তার মনে করো মৌলিক চাহিদা নির্ধারণের জন্য বিদ্যুৎ ব্যবহার করতেছে, কেউ ব্যবসা করার জন্য ব্যবহার করতেছে, কেউ নির্মাণে কাজে ব্যবহার করতেছে, কেউ ফসলি জমিতে ব্যবহার করতেছে, তাই না? তো বাংলাদেশে কিন্তু এই যে যারা সেচের গ্রাহক আছে তাদের 50% বিল কিন্তু গভর্নমেন্ট দেয়, ঠিক আছে, আবার ডোমেস্টিকে কিন্তু দেয় না।
আবার যারা কমার্শিয়াল ইউজার তাদের এক ধরনের রেট, তাই না? তার মানে আহ, ওখানে এক একজনের এক এক ধরনের রেট। কিন্তু ফিক্সড রেট হলে সমস্যা কি, এই যে বৈষম্যটা তৈরি হয়, তোমারও যে রেট, যে বিগ কনজিউমার তারও সেম রেট, যে এখান থেকে ব্যবসা করে নিয়ে যাচ্ছে এই বিদ্যুৎ ব্যবহার করে তারও সেম রেট, তাই না? তখন ওই প্রবলেম গুলো আসে। তখন কি হয়, তখন প্রতি ইউনিটের মূল্য অনেক হাই হয়, কারণ ইন্ডাস্ট্রিয়াল ইউজার সে তো একবারে চালাই দিলে মনে করো বিশাল লোড সে নেয়, কিন্তু তুমি নাও অল্প লোড। এখন পুরা এনার্জি যে জেনারেট করার আগে ওইটার খরচকে যখন পার ইউনিট দিয়ে ভাগ দেয়, দেখা যায় যে প্রতি ইউনিটের রেট অনেক বেশি চলে আসে। তাহলে এ- এটা তো তোমার জন্য লস, তুমি অল্প ইউনিট ইউজ করো, কিন্তু তো তো বিদ্যুৎ কেন্দ্রগুলা অনেকগুলা বিদ্যুৎ কেন্দ্র লাগতেছে, ঠিক আছে? রানিং কস্ট অনেক বেশি, অনেক হাই এনার্জি প্রতিনিয়ত জেনারেট করা লাগতেছে, কিন্তু এটা তো তোমার জন্য করা লাগতেছে না। কিন্তু ওই এনার্জি দিয়ে টোটাল কনজিউমারকে ভাগ করে দিলে কি হয়ে যায়, দেখা যায় পার ইউনিটের রেট বেড়ে যায়, অনেক বেশি চলে আসে। তো এইরকম যদি আমাদের সিম্পল ফিক্সড কস্ট হয়, তাহলে হচ্ছে আমাদের যে ক্ষুদ্র গ্রাহকরা আছে বা বৃহৎ গ্রাহকরা কেউই এই ইলেকট্রিসিটি ইউজ করতে আগ্রহী হবে না, ঠিক আছে? আরেক ধরনের রেট আছে, এটা হচ্ছে ফ্ল্যাট রেট ট্যারিফ। এটাই বলতেছিলাম একটু আগে, যে যখন ডিফারেন্ট ধরনের কনজিউমার ডিফারেন্ট ইউনিফর্ম পার ইউনিট রেট ইউজ করে, এক এক ধরনের কনজিউমার তাদের এক একটা রেট থাকে, ঠিক আছে? ওইটাকে বলে ফ্ল্যাট রেট ট্যারিফ, ঠিক আছে? ইন দিস টাইপ অফ ট্যারিফ দ্য কনজিউমার্স আর গ্রুপড ইনটু ডিফারেন্ট ক্লাস, কনজিউমারদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা রেট, ঠিক আছে? তুমি যদি কমার্শিয়াল লাইন নাও তোমার জন্য এক রেট, তুমি ডোমেস্টিক লাইন নাও তোমার জন্য এক রেট, তুমি সেচের লাইন নাও তোমার জন্য আরেক রেট, ঠিক আছে? তুমি নির্মাণের লাইন নাও তোমার জন্য আরেক রেট, ঠিক আছে? তো এটার অ্যাডভান্টেজ কি, আহ, এটা হচ্ছে মোর ফেয়ার। এক এক ধরনের কনজিউমারের এক এক ধরনের রেট হওয়াটাই স্বাভাবিক, কারণ এক এক ধরনের এক একজনের পারপাস এক একটা, এক এক ধরনের ইউজের যে ভলিউম সেটাও এক একটা, তাই না? ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, since the flat rate tariff varies according to the way the supply is used, separate meters are required for lighting load, power load, etc. তো তুমি এক একজনকে যেহেতু এক এক ধরনের ট্যারিফ দিবা, তাই না? তখন তোমার কি করতে হবে, লাইটিং লোডের জন্য এক ধরনের মিটার ব্যবহার করতে হবে, পাওয়ার লোডের জন্য এক ধরনের মিটার ব্যবহার করতে হবে, তাই না? এবং এই ধরনের হিসাব নিকাশ করাও জটিল আছে। আচ্ছা, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, a particular class of consumer is charged at the same rate irrespective of the magnitude of energy consumed. এর মানে বলা হচ্ছে একটা পার্টিকুলার ক্লাস, মনে করো তোমারও দোকান আছে আমারও দোকান আছে, তুমি এখন এনার্জি ইউজ করো, মাসে তুমি 10,000 ইউনিট ইউজ করো, আর আমি মাসে 500 ইউনিট ইউজ করি, কিন্তু আমি তোমার রেটে বিল দেই, তাই না? তখন কি হয়ে যায়, আমি যেহেতু তোমার ক্লাসে পড়ে গেছি, আমি কমার্শিয়াল কনজিউমার হয়ে গেছি, আমি অল্প বিদ্যুৎ ব্যবহার করেও আমার বেশি রেটে বিল দেওয়া লাগছে, ঠিক আছে? এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ এখানে তৈরি হতে পারে। তারপর আছে ব্লক রেট ট্যারিফ। এটা হচ্ছে when a given block of energy is charged at a special rate and the succeeding blocks energy are charged at progressive reduced rate, it is called block rate tariff। মানে হচ্ছে, তোমাকে আমি বলে দিলাম যে তুমি যদি প্রথম 30 ইউনিট ইউজ করো, তখন তোমার প্রতি ইউনিট 60 পয়সা, এরপরে তোমার এরপরে 25 ইউনিটের জন্য আবার 50 পয়সা, ঠিক আছে? এরকম করে ধাপ ভাগ করে করে আমি যদি তোমাদেরকে বিলটা এরকম ভাগ করে দিই, এটা বলে ব্লক রেট। একটা নির্দিষ্ট ইউনিটের ব্লকের জন্য এত টাকা, এরপরের ইউনিটের ব্লকের জন্য এত টাকা, এভাবে করে যদি দিতে হয়, তখন এটাকে বলে ব্লক রেট ট্যারিফ, ঠিক আছে? তখন দেখা যায় কি, বলে যে মনে করো তোমাকে বললো
এনকারেজ করলো যে তুমি যত বেশি ইউজ করবা পার ইউনিটের রেট তত কম আসবে। কেমন? প্রতি 30 ইউনিটে প্রথম 30 ইউনিটে তুমি দিচ্ছ 60 পয়সা, এর পরের 25 ইউনিটে দিচ্ছ 50 পয়সা। তাহলে তুমি যদি অনেক বেশিও ইউজ করো তাহলে তোমার কি হবে, প্রতি ইউনিটের কস্ট কমে যাবে না, কারণ পরের ব্লকের দাম কম, তাই না? তখন কি হয়, এই ধরনের ট্যারিফ থাকলে কনজিউমাররা একটা ইনসেনটিভ পায় নাকি, তারা আরো বেশি ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করতে আগ্রহী হয়, যে আমি বেশি ইউজ করলে তো আমার প্রতি ইউনিটের মূল্য কম আসবে। ঠিক আছে? তো এইগুলা, এই ধরনের ট্যারিফ অ্যাকচুয়ালি কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল লোডে ইউজ করা হয়। ঠিক আছে? তোমরা যদি তোমাদের বাসায় বিদ্যুৎ বিলের যে কাগজ আসে, যদি আসে অথবা অনলাইনে স্লিপ জেনারেট হয়, ওখানে যদি দেখো তাহলে দেখবে এরকম ধাপ করা আছে যে প্রথম 50 ইউনিটের রেট এত, এরপরে 50 ইউনিটের রেট এত, এরপরে 25 ইউনিটের রেট এত, এভাবে করে করে ধাপ করে করে তোমার যে রেসিডেন্সিয়াল লোড, এখানে এরকম ধাপ করা আছে যে প্রথম এত, তারপরে এত। ঠিক আছে? তো আহ, এটা হচ্ছে আমাদের রেটটা দেখলে মনে হয় যে আমাদের এনার্জি ইউজেসটাকে ডিসকারেজ করা হয়েছে, কারণ যত বেশি আমরা ইউজ করব তত পার ইউনিটের রেট আমাদের দেশের ক্যালকুলেশনে বাড়ে, কারণ আমাদের এনার্জি জেনারেশন তো সাফিসিয়েন্ট না। এরকম হলে তো আমাদের কোনো লোডশেডিং হতো না, তাই না? সবসময় আমাদের প্রপার জেনারেশন থাকতো, কনস্ট্যান্ট একটা সার্ভিস থাকতো। এই জন্য আমাদের যেহেতু জেনারেশন সারপ্লাস না, অনেক বেশি জেনারেশন না, এই জন্য আমাদের কি করা হয়েছে, পরের ব্লক গুলাতে রেট বেশি রাখা হয়েছে। ঠিক আছে? যাতে আমরা অল্প ইউজ করি। যদি এমন হইতো আমাদের সারপ্লাস এনার্জি জেনারেশন, এনার্জি বিক্রি করতে পারতেছি না, কেউ ব্যবহার করতেছে না, তখন আমরা কি করতাম, আমাদের সিস্টেমে আমরা পরের ব্লক গুলাতে রেট কমায় দিতাম, প্রথম ব্লকে বেশি রাখতাম, পরের ব্লকে কমায় দিতাম, যাতে আরো বেশি এনার্জি মানুষ ইউজ করে। এরপর আছে টু পার্ট ট্যারিফ। এটা হচ্ছে, এটা ডিপেন্ড করে, এটাও আমাদের সিস্টেমে একটা কনজিউমারের জন্য ইউজ করা হয়, যে ম্যাক্সিমাম ডিমান্ড, এই যে বলে না আমরা ডিমান্ড চার্জ দেই। ঠিক আছে? এই ম্যাক্সিমাম ডিমান্ড আর ইউনিট কনজিউম, এই দুইটা হিসাব করে যখন বিল করা হয় এটাকে বলা হয় টু পার্ট ট্যারিফ। এর মানে হচ্ছে, আমি বললাম যে আমি 1 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ ইউজ করব, এটা বলে আমি কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে মিটার নিলাম, তাহলে সে কি করবে, সে তো আমার জন্য 1 কিলোওয়াট আওয়ার জেনারেট, 1 কিলোওয়াট জেনারেট করতেছে, কিন্তু আমি তো সবসময় ধরে এটা চালাচ্ছি না, কখনো চালাচ্ছি কখনো চালাচ্ছি না, কনজিউম করতেছি করতেছি না। তাইলে আমার জন্য যে রিজার্ভ 1 কিলোওয়াটের সে এনার্জি জেনারেট করার ক্যাপাসিটি তার কাছে রাখছে, এই জন্য আমি কি করব, তা ওই প্রতিষ্ঠানকে একটা ফিক্সড চার্জ দিব, সেটাকে আমরা বলি ডিমান্ড চার্জ। ঠিক আছে? যে কারো যদি 1 কিলোওয়াটের লাইন থাকে, সে একটা নির্দিষ্ট চার্জ দিবে, এটা ফিক্সড, ইউজ করলেও দিবে বিদ্যুৎ, না করলেও দিবে। আবার কেউ যদি একটা 10 কিলোওয়াটের লাইন থাকে, সে ডিমান্ড চার্জ বেশি দিবে। ঠিক আছে? এর সাথে প্রতি ইউনিটের মূল্য এটাও যোগ করে সে দিবে। ঠিক আছে? তো এখন আমাদের ডিজিটাল মিটার গুলাতে দেখা যায় যে অনেক সময় বাসার যদি বেশি লোড আমরা কানেক্ট করে ফেললি, মিটার ডিসকানেক্ট করে দেয়। এর মানে হচ্ছে আমার লোড কম নেওয়া আছে, আমি 2 কিলোওয়াটের লোড লাগাইছি বাসায়, কিন্তু আমার লোড নেওয়া আছে 1 কিলোওয়াট। ঠিক আছে? তখন কি হয়, তখন দেখা যায় মিটার আমাকে ডিসকানেক্ট করে দিছে। ঠিক আছে? তখন আমরা যদি অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন করে আমাদের ডিমান্ডটা বাড়ায় নেই, তখন আমাদের কি হবে, আমরা সাপোজ 1 কিলোওয়াট ছিল আগে, এখন 2 কিলোওয়াটের মিটার নিচ্ছি, তাহলে আমরা 2 কিলোওয়াট পর্যন্ত ইউজ করতে পারবো। কেমন? তো 2 কিলোওয়াট পর্যন্ত যদি আমরা ইউজ করি, তখন আমার কি ওই ডিমান্ড চার্জ আগের চেয়ে বেড়ে যাবে, আর পার ইউনিটের কস্ট তো আগের মতোই থাকবে। ঠিক আছে? অনেক সময় দেখবো পাশের বাসায় বিদ্যুৎ আছে, তোমার বাসায় নাই, মিটারের কারণে চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এই যে এখন কস্টটা আমরা দেখলাম টু পার ট্যারিফ, এটা কেমন, এটা কি বলা হচ্ছে, বি ইন্টু কিলোওয়াট প্লাস সি ইন্টু কিলোওয়াট আওয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে
চার্জ পার কিলোওয়াট অফ ম্যাক্সিমাম ডিমান্ড, প্রতি কিলোওয়াটে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য যে খরচ সেটা এখানে থাকবে। অর্থাৎ তুমি 1 কিলোওয়াট নিলে তোমার কি হবে, এই খরচটা 1 কিলোওয়াটের সাথে গুণ হবে। তুমি যদি বলো আমার 2 কিলোওয়াটের লাইন দেন, তাহলে 2 কিলোওয়াট গুণ হবে। তুমি ইউজ করো আর না করো, এই বিলটা তোমাকে দিতেই হবে। ঠিক আছে। আর সি, সি পার্টটা হচ্ছে তুমি কত ইউনিট ইউজ করছো। ঠিক আছে, প্রতি ইউনিটের মূল্য 1 ইউনিট এত টাকা, এটাতে কত কত ইউনিট ইউজ করছো তার গুণ। ঠিক আছে, করে যে বিলটা পাবো আমরা, এটাই হবে কি আমাদের অ্যাকচুয়ালি বিল। ঠিক আছে। তো এখানে দেখো সিটাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে নাকি, প্রতি ইউনিটের মূল্য কিলোওয়াট, কিন্তু ওই অনেক ক্ষেত্রে এই সি এর জায়গাটাতে কি করা হবে, ব্লক থাকবে, তাই না? প্রথম এক ব্লকের এক রেট, সি কিলোওয়াট আওয়ার প্লাস ডি কিলোওয়াট আওয়ার, পরের ব্লকের আরেক রেট, তারপরের ব্লকের আরেক রেট, এরকম করে এখানে বিভিন্ন ভাবে আমরা ট্যারিফ তৈরি করতে পারি। ঠিক আছে, এটা মোটামুটি কাছাকাছি আর কি আমাদের সিস্টেমের সাথে। এটার অ্যাডভান্টেজ কি? এটা অ্যাডভান্টেজ হচ্ছে ইউজার খুব ইজিলি এটা বুঝতে পারে বিল কত আসবে, কিভাবে কি করতে হবে, কেমন হইলে কেমন বিল আসবে। It recovers the fixed charges which depend upon the maximum demand of the consumer. তো এখানে যে ফিক্সড চার্জ আছে, এটা কার সাথে ডিপেন্ড? এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে ডিপেন্ড। ম্যাক্সিমাম ডিমান্ড কত, কত ইউনিট কনজিউম করছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? এই যে বি এর যে খরচটা, এটা কিন্তু কত ইউনিট কনজিউম করছে এর সাথে হিসাব না। এটা তুমি যত ইউনিট কমিট করে তুমি লাইনটা কানেকশন নিছো, বা তুমি যত ইউনিট কমিট করে এই লাইনটা চালাচ্ছ, সেটার জন্য তুমি বিল দিচ্ছ। ডিসঅ্যাডভান্টেজ কি, যে ফিক্স খরচটা দেওয়া লাগতেছে, তাই না? আগের হিসাবে তো এটা ছিল না। তারপরে কি, দেয়ার ইজ অলওয়েজ এরর ইন অ্যাসাইনিং দ্য ম্যাক্সিমাম ডিমান্ড অফ দ্য কনজিউমার, অ্যাসেসিং দ্য ম্যাক্সিমাম ডিমান্ড। কনজিউমারের ম্যাক্সিমাম ডিমান্ড বের করাটা আমাদের জন্য অ্যাসেস করা ঝামেলা হয়ে যায়, যে তার ম্যাক্সিমাম ডিমান্ড কত। এই জন্য আবার অনেক সময় ম্যাক্সিমাম ডিমান্ড মিটার লাগানো হয়, যে একটা মিটার ওই ডিমান্ডের মধ্যে ম্যাক্সিমাম ডিমান্ডটা ক্যালকুলেট করে বের হবে, যে এই ইউজার ম্যাক্সিমাম ডিমান্ড কত ইউজ করছে। ঠিক আছে, ওখান থেকে ম্যাক্সিমাম ডিমান্ডের হিসাব আসবে কিলোওয়াট, যে এই মাসের কোনো এক সময়ে সে মনে করো 5 কিলোওয়াট চালাইছে, তাহলে ওর 5 কিলোওয়াটের বিল দেওয়া লাগে। এটা হচ্ছে কোন সিস্টেম, যখন মনে করো তোমার মিটারে কোনো লকিং সিস্টেম দেওয়া নেই, যে এত কিলোওয়াটের বেশি তুমি ব্যবহার করতেই পারবে না। এখনকার মিটার গুলাতে এরকম বাইন্ডিং দেওয়া থাকে, যে 1 কিলোওয়াট নিছো, 1 কিলোওয়াটের উপরে গেলে মিটার 5 মিনিট বা 2 মিনিটের জন্য লাইন তোমাকে ডিসকানেক্ট করে দেয়। আবার যদি সিস্টেমটা ডাইনামিক করে, এমনও করা যাইতে পারে যে এই কিলোওয়াটটাও সে কাউন্ট করবে। তাহলে কখনো তুমি যদি তোমার কোনো মাসে যদি 5 কিলোওয়াট চালাও, তাহলে 5 কিলোওয়াটের জন্য ডিমান্ড চার্জ চলে আসবে, তাই এটা অনেক বেশি না? এটা তো তুমি সারা বছর ধরে চালাও নাই, হঠাৎ করে একদিন তোমার মনে করো বাসায় প্রোগ্রাম হয়েছে, অনেক বেশি কানেকশন দিছে লোড, তখন তোমার এই বিএই জনিত যে খরচ, এই খরচটা অনেক বেড়ে যাইতে পারে। ঠিক আছে, এরপরে দেখো ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। এটা এক ধরনের ট্যারিফ। এটা কি? এটা একটু আগে আমরা যে দেখলাম টু পার্ট ট্যারিফ, এর সাথে সম্পর্কিত। কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ড কিভাবে মেজার করা হয়, এই যে একটু আগে আমি বললাম, কনজিউমার প্রেমিসেসে মিটার লাগায়, আলাদা মিটার লাগায় ম্যাক্সিমাম ডিমান্ড বের করা হয়। আর টু পার্টে কি, এই যে তুমি যে নিলা এখানে, এটা ফিক্সড, এর চেয়ে বেশি ব্যবহার করতেই পারবে না। তো ডাইনামিক দিলে সুবিধাও আছে অসুবিধাও আছে। ডাইনামিক মিটার থাকলে সুবিধা কি, গ্রাহক কখনো একটু বেশি ব্যবহার করে ফেললে ওইটা ট্রেসে আমি বেশি বিল নিতে পারতেছি, তাই না? আবার অসুবিধা হচ্ছে, ও যদি অনেক কম ইউজ করে তখন ম্যাক্সিমাম ডিমান্ডও কম থাকবে, ওই ডিমান্ড চার্জ কম চলে আসবে। এরপরে আসতেছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। দ্য ট্যারিফ ইন হুইচ পাওয়ার ফ্যাক্টর অফ দ্য কনজিউমার লোড টেকেন ইনটু কনসিডারেশন। যদি এমন হয় যে তোমার কত পাওয়ার ফ্যাক্টরে তুমি লোড ইউজ করো, এটাও আমি হিসাব করি, কারণ পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় তাহলে আমার সিস্টেমের কস্ট বেড়ে যায়। তাহলে যেহেতু তোমার কারণে সিস্টেমের কস্ট বাড়বে, আমি তোমার কাছ থেকে পাওয়ার ফ্যাক্টরের পেনাল্টিও নিতে পারি, যে কেন তোমার পাওয়ার ফ্যাক্টর এত, আমার সিস্টেমের তো কস্ট বেড়ে গেছে, তাই না? তাহলে আমি যদি পাওয়ার ফ্যাক্টরের ট্যারিফ নেই,
পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা অ্যাকচুয়ালি মেইনলি লো পাওয়ার ফ্যাক্টরের জন্য আমরা কি করি, পেনাল্টি নিয়ে থাকি বা এর জন্য আমরা কস্ট হিসাব করি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ আছে। একটা হচ্ছে কেভিএ ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ। ঠিক আছে, ম্যাক্সিমাম কত কেভিএ সে নেয় তার উপর হিসাব করে। স্লাইডিং স্কেল ট্যারিফ। ঠিক আছে, এটা হচ্ছে একটা এভারেজ সিস্টেম, এভারেজ হিসাব করে এরপরে এই যেখানে বলা আছে এভারেজ পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ, এটা হিসাব করে এভারেজে তার পাওয়ার ফ্যাক্টর কত থাকে সেটা হিসাব করে আমি তার থেকে একটা বিল নিতে পারি। আবার হচ্ছে কিলোওয়াট কেভিআর ট্যারিফ। ঠিক আছে, কিলোওয়াটে তার পাওয়ার কত, কেভিআর এ কত, এগুলোর জন্য আলাদা আলাদা আমি চার্জ করে পাওয়ার ফ্যাক্টর হিসাব নিতে পারি। ঠিক আছে, এবং লাস্ট যেটা আসতেছে এতক্ষণ পড়াশোনার পরে, থ্রি পার্ট ট্যারিফ। ঠিক আছে, মোটামুটি আমাদের সিস্টেমের সাথে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এর বাইরেও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের গভর্নমেন্ট, বিভিন্ন ধরনের কান্ট্রি বিভিন্ন ধরনের ট্যারিফ ইউজ করতে পারে। ঠিক আছে, আমরা এখানে জাস্ট মাত্র 7টা সিস্টেম দেখলাম, অর্থাৎ বিল নেওয়ার পদ্ধতি আর কি, কিভাবে কিভাবে নিতে পারো তুমি। তো এখানে দেখো, এখানে ভাগ করা হয়েছে এইভাবে, এ প্লাস বি কিলোওয়াট প্লাস সি কিলোওয়াট আওয়ার। এ কি, fixed charge made during each billing period. It includes the interest and depreciation on the cost of secondary distribution and labor cost of collecting revenue. অর্থাৎ আমি গ্রাহকের কাছ থেকে যে বিদ্যুৎ, আমি গ্রাহককে যে বিদ্যুৎ দিচ্ছি তার কাছ থেকে আমি কিসের বিল নিচ্ছি, আমার যে ইন্টারেস্ট দেওয়া লাগতেছে সেটা, যে ডেপ্রিসিয়েশন হচ্ছে সেটার একটা অংশ। ঠিক আছে, সেকেন্ডারি যে ডিস্ট্রিবিউশন, এই বিদ্যুৎটা যে আমি তো বিতরণকারী প্রতিষ্ঠান, আমি তো উৎপাদন করি নাই, আমি যে বিদ্যুৎটা রিসিভ করে তোমার বাসা পর্যন্ত পাঠাচ্ছি, সেই ডিস্ট্রিবিউশনের খরচ, তারপরে লেবার খরচ। ঠিক আছে, এই যে আমি রেভিনিউ কালেকশন করব, এই যে তোমার বাসায় গিয়ে বিল দিয়ে আসবে, বিল নিবে, আরো বিভিন্ন ধরনের লেবার খরচ, এইগুলার জন্য একটা ফিক্সড কস্ট হিসাব করে বিলের মধ্যে দিয়ে দেওয়া হয়। এই বিলটা তোমাকে দিতে হবে যেহেতু তোমার জন্য এগুলো খরচ হচ্ছে। আরেকটা অলরেডি এগুলো আমরা পড়ছি, বি কিলোওয়াট প্লাস সি কিলোওয়াট আওয়ার। বি কি, বি হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের বিল, প্রতি ইউনিটে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য বিল। আর সি হচ্ছে প্রতি ইউনিটের বিল, প্রতি ইউনিটে কয় টাকা, টোটাল কত টাকা। ঠিক আছে, তো এই ধরনের বিলিং গুলা পসিবল, এবং এর বাইরেও বিভিন্ন ধরনের বিল আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, ইট মে বি সিন দ্যাট বাই এডিং ফিক্সড চার্জ অর কনজিউমার চার্জ অফ টু পার্ট ট্যারিফ ইট বিকামস থ্রি পার্ট ট্যারিফ। অর্থাৎ টু পার্ট যে ট্যারিফ ছিল এটা কিন্তু ওইটাই, তাই না? টু পার্ট ট্যারিফে শুধু এটা ছিল না, জাস্ট বি আর সি ছিল। ঠিক আছে, তো এই টু পার্টের সাথে আমরা এটা কানেক্ট করে দেওয়ার পরে এর নাম দিয়ে দিয়েছি থ্রি পার্ট ট্যারিফ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই ধরনের ট্যারিফটা ইউজ করা হয় অনেক বড় বড় কনজিউমার ক্ষেত্রে। ঠিক আছে, যেখানে অনেক বড় বড় কনজিউমার বিগ লোড ইউজ করে তাদের ক্ষেত্রে আমরা এই থ্রি পার্ট ট্যারিফটা ইউজ করি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ট্যারিফ নিয়ে সামগ্রিক আলোচনা। ধন্যবাদ সবাইকে।